এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বিয়েটা করেই ফেলল রিশাদ, যার অর্থ আর ক্ষমতার জোরে বাড়িতে তার 3 মাসে ছেলেকে রেখে এসেছে সৎ মায়ের কাছে। রিশাদের ধারণা অর্থ দিয়ে সে সব নিজের করতে পারে, আর তাই তো ওই দুধের বাচ্চার জন্য আজ মাও কিনতে এসেছিল। বিয়েটা তো করতে পারলো, কিন্তু সংসারটা করবে কি করে? বউ নিয়ে বাড়ি আসার সময় তার সদ্য বিয়ে করা বউ পালিয়েছে মাঝপথেই। মেহুইশ গলা শুকিয়ে গেছে বলেই গাড়ি থামাতে বলল রিশাদকে। আর রিশাদও ভাবলো মেয়েটাকে বিয়ে তো করে নিয়েছে, এখন আর কষ্ট দিয়ে লাভ কি? গাড়িতে এসি চলছে, গরম না থাক হলেও বিয়ের ভারী লেহেঙ্গায় এসির মধ্যেও ঘেমে নিয়ে কাহিল মেয়েটা। তার ঘর্মাক্ত মুখের দিকে তাকিয়ে রিশাদ ড্রাইভারকে গাড়ি থামাতে বলেছিল, গাড়িতে পানি ছিল না তাই। মেহবিশ গাড়ি থেকে নামতে গেলে রিশাদ ড্রাইভারকে বলল সামনে দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক আর পানি আনতে। ড্রাইভারও কথা মতো বেরিয়ে যেতেই মেহবিশ আবারও বলল, আমি কি একটু গাড়ি থেকে বের হতে পারি? দম বন্ধ লাগছে। রিশাদ নিজেও অস্বস্তি বোধ করছিল গরমে সিল্ক পাঞ্জাবি পরে, আর তাই সে বলল, সে কি জানতো তার এই এক সম্মতি তার নতুন বইয়ের পালানোর পথ তৈরি করে দেবে। মেহবেশ গাড়ি থেকে বের হয়ে এক পলক এপাশ ওপাশ দেখলেও রাত 10টা বাজেনি এখনো। রাস্তায় মানুষ খুব বেশি না হলেও কম নয়, আর জায়গাটা মেইন রোড হওয়ায় যানবাহন ছিল অনেক। ফুটপাতে মানুষ কম, আবার একটু পরপরই একটা করে গলির মোড়। মেহুইশ সুযোগ বুঝে একটা গলির ভেতর ঢুকে গেল। রিশাদ প্রথমে খেয়াল করেনি মেহুইশ গাড়ির সামনে থেকে চলে গেছে। ড্রাইভার যখন কাছে আসলো তখনই খেয়াল হলো মেয়েটা মানে তার বউ এখানে নেই। রিশাদ দ্রুত গাড়ি থেকে নেমে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, মেবিশ কোথায়? ড্রাইভার অবাক হয়ে তাকালো রিশাদের দিকে, যার অর্থ সে কি করে জানবে বউ কোথায়। কিন্তু মুখে এই কথাটা বলার সাহস হলো না ড্রাইভারের, কারণ রিশাদ মনিব সে কর্মচারী। তার উপর রিশাদের ভয়ঙ্কর স্বভাবগুলো ড্রাইভারের খুব ভালো করেই জানা। এই লোক কখনো কারোর প্রতি মায়া দয়া দেখায় না, নিজের ভুলেও অন্যকে শাস্তি দেয়। এটা অবশ্য ভুল ধারণা তার আশেপাশের মানুষগুলোর, আর তার ক্রোধটাও সব সময় স্থায়ী নয়। রিশাদ ক্রোধে ফেটে যাচ্ছে। মেহবিশ কি করে পালালো তার সামনে থেকে? মেয়েটা বিয়েতে রাজি ছিল না শুরু থেকেই, কিন্তু এ তো তার দেখার বিষয় না। তার 3 মাসের বাচ্চাটাকে যেদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেল সেদিন খুব কাঁদছিল। সেদিন মেহুইশ নামের ওই নার্স একমাত্র তাকে শান্ত করতে পেরেছিল, আর ডাক্তারও বলেছিল, মা ছাড়া এত ছোট বাচ্চাকে কিভাবে বাঁচাবে? ব্যাস ওই কথাটাই রিশাদকে পাগল করে দিল তার ছেলের জন্য মা হিসেবে মেহুইশকে নিতে। সে চাইলেই পারত টাকার বিনিময়ে মেহুইশের মতো কাউকে আয়া হিসেবে নিজের বাড়িতে রাখতে, কিন্তু তার সৎ মা জেবুন্নেসা ইশারা ইঙ্গিতে বুঝিয়েছে সন্তান কখনো আয়ার হাতে ভালোভাবে মানুষ হয় না। এই তো সে নিজেই আয়ার কাছে বড় হয়ে কেমন অমানুষ হলো। রাগ ক্রোধ দমিয়ে রাখাটাই তো শেখাতে পারল না তাকে আয়ারা। অথচ মা হিসেবে সৎ হলেও তিনি রিশাদের ভালোই চেয়েছেন সব সময়। এই ব্যাপারটাই রিশাদকে প্রচন্ড ভাবিয়েছিল কদিন, আর তারপরে নিজের ছেলের জন্য এই সৎ মায়ের ব্যবস্থা করা। সে একবারও ভাবেনি মেহুইশ মেয়েটা তার ছেলেকে মা হিসেবে কখনো ভালোবাসবে কিনা। তার ভাবনা শক্তি শুধু অর্থবিতে, আর তার রাগ পর্যন্তই যেন সীমাবদ্ধ। রাত তখন 1:15। ড্রয়িং রুমের সোফায় বসে আছে রিশাদ, পাশে জুবুথুবু হয়ে বসে আছে মেহুইশ। একটু আগেই তাকে পুলিশ অফিসার কায়ুম মেহুইশদের মহল্লা থেকে ধরে এনেছে। মেহুইশ যখন পালিয়ে গেল তখন রিশাদ কায়ুমকে ফোন করলো। কায়ুম পেশায় পুলিশ হলেও সে কাজ বেশি রিশাদেরই করে, কারণ মাস শেষে সরকারি বেতন আর রেশন কায়ুমের পেটের এক কোণাও ভরাট করতে পারে না, আর তা সে রিশাদের টাকাতেই ভরে। রিশাদের ফোন পেয়ে কায়ুম তার রাতের খাবারটাও খায়নি। ফোর্স নিয়ে বেরিয়েই প্রথমে সে তল্লাশি চালায় সেই গলিতে যে গলির দিকে মেহুইশ পালিয়েছিল। এরপর 2-4 জনের সাথে কথা বলে অনুমান করলো মেহুইশের নিজের মহল্লার দিকেই গেছে। রিশাদ বউ ছাড়া বাড়ি ফিরেছে দেখেই তার খালা মানে সৎ মা জেবু ফিচেল হেসে বললেন, বিয়ে হয়নি বুঝি? রিশাদ রাগী চোখে তাকাতেই জেবুন্নেসা আবারও বললেন, একা একাই যাওয়ার কি দরকার ছিল? আমরা তো বেঁচে আছি, সাথে নিলেই পারতে।
অন্তত বউটা ঠিকঠাক বাসর ঘর পর্যন্ত পৌঁছে দিতাম। জেবুন্নেসা রীতিমতো টিপ্পনি কেটে বলেছেন রিশাদকে, রিশাদের বাবা রাশেদ দেশে নেই গত 1 মাস ধরে। তিনি টাকার নেশায় মজে থাকা মানুষ, ব্যবসার উন্নতি যখন যে দেশের দিকে তখনই সেদিকেই দৌড়ান। জেবুন্নেসার দু চোখের বিষ তার স্বামী মুখে না বললেও মনে মনে সব সময় দোয়া করেন যেন তিনি বিধবা হতে পারেন জলদি। রিশাদকে বারবার বউ নিয়ে খোঁচা মেরে কথা বলায় রাগ দ্বিগুণ হয় তার, আর তাই সোফার পাশে ফুলদানিটা উঠিয়ে সজোরে মারে জেবুন্নেসার পায়ের কাছে। রাত 1টা পর্যন্ত সে বসার ঘরে থম মেরে বসেছিল, আর জেবুন্নেসা ভয়ে সেই যে বসার ঘর ছেড়েছে আর আসেনি। এত সময়ের মাঝে একবার এসেছিল রিশাদের সৎ বোন রাইমা। বাচ্চাটা কাঁদছিল বলে রাইমা তাকে নিয়ে বসার ঘরে আসে। ছেলের দিকে তাকিয়ে রিশাদের রাগ কিছুটা কমে যায়। রাইমার কাছ থেকে ছেলেকে নিয়ে রাইমাকে ঘুমাতে পাঠিয়ে দেয়। কাইয়ুম যখন মেহউইশকে ধরে নিয়ে আসে তখন রিশাদ বাচ্চাটাকে সোফার শুইয়ে দিয়ে প্রথমে কাইয়ুমকে বিদায় করে এবং তারপরে সে লাগাতার 4-5টা থাপ্পড় মারে। থাপ্পড়ের কারণে মেহউইশ নিঃশব্দে কান্না করে। সে ভয়ে আতঙ্কে তার বসে থাকা জায়গা থেকেও এক পাও নড়েনি, এখনো ঠিক আগের অবস্থায় বসে আছে। রাতের আঁধার যত গাঢ় হয়েছে ততই রিশাদের নিঃশ্বাসের শব্দ মেহউইশকে ভীত সন্ত্রস্ত করছে। জেগে থাকা মানুষের নিঃশ্বাস বোধ হয় সে এতখানি জোরে আওয়াজ কখনো শোনেনি। একবার ভাবলো রিশাদ বুঝি হাঁপানি শ্বাসকষ্টের রোগী। তার তো আগে থেকে রিশাদ সম্পর্কে কোনো ধারণা নেই। হাসপাতালে একদিন দেখেছে একটা অসুস্থ বাচ্চা নিয়ে এসেছে। যতটুকু বুঝেছে লোকটা দানবের মতো এক হাতে 3 মাসের বাচ্চাকে বুকে চেপে ধরেছিল। গাড়িটাও হয়তো এভাবেই চালিয়েছে। অতি দাম্ভিকতায় ঘাড় উঁচিয়ে হাঁটছিল লোকটা। মেহুইশের সামনে আসতেই বলেছে, এখানে বেস্ট শিশু বিশেষজ্ঞ কে আছে? কণ্ঠে যেন বজ্রপাত ঘটেছিল, এত কঠিন আর ভারী কণ্ঠ। মেহু এসে হাতের ইশারা শিশুদের ডাক্তার নাইমা ম্যামের কেবিনে দেখালো। তখনই বাচ্চাটা কাঁদতে থাকলে মেহুইশ হাত বাড়িয়ে বাচ্চাটাকে নিতে চাইল, আর এই দানব লোকটা তাকে অবাক করে দিয়ে পকেট থেকে একটা স্যানিটাইজার পেন এগিয়ে বলল, হাত জীবাণুমুক্ত করে বাচ্চাকে ধরো। ব্যাস সেই থেকে মেহুইশের জীবনে এই দানব লোকের অত্যাচার। হাসপাতাল থেকে ফেরার 2 দিন পরে রিশাদের পাঠানো এক লোক এলো হাসপাতালে। প্রথমবার ঠিকানা নিল, দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব দিল এবং তৃতীয়বার মানে আজকে একদম বিয়ে করে এক বাচ্চার মা বানিয়ে দিল। মন ভর্তি রাগ উপচে পড়ছে মেহুইশের, সেই সাথে গাল দুটোতে ভীষণ ব্যথা। বসার ঘরেও বুঝি এসি চলছে। শীতল শীতল অনুভূতি হচ্ছে মেহুইশের। তার ঘরে তো ঠিকঠাক একটা ভালো পাখাও নেই, আর এখানে বসার ঘরেও এসি চলে। যার পরনাই অবাক সে রিশাদরা খুব পয়সাওয়ালা, তা এ বাড়িতে ঢোকার পথে বাগানের হলদে আলোয় অর্কিড ফুলের চারা দেখেই আন্দাজ করে নিয়েছে। আমাদের দেশে তো যার তার বাড়িতে এসব ফুল চোখে পড়ে না, কিন্তু এখন গালের ব্যথায় আর রিশাদের ভয়ে গাড় উঁচিয়ে ঘরটা একবার দেখতেও পারছে না। তার উপর এখানে শুধু সোফার এদিকটাতেই আলো, বাকি সব জায়গায় অন্ধকার। প্রায় 1 ঘন্টার মতোই চুপচাপ এক জায়গায় বসেছিল মেহুইশ। রিশাদ এর মাঝে 2বার উঠেছে, কোন দিকে গেছে তাও খেয়াল করার সাহস হয়নি মেয়েটার। রাত যখন 3টা তখন রিশাদ এক হাতে বাচ্চাটাকে নিয়ে অন্য হাতে মেহুইশকে অনেকটা টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে নিয়ে গেল এবং বিনা বাক্য বেয়ে একটা বালিশ ফ্লোরে দিয়ে নিজে বিছানায় শুয়ে পড়ল। কখন চোখ লেগে গেছে জানে না মেহুইশ। তার ঘুম ভেঙেছে ভোর 5টায় অ্যালার্মের শব্দে। চোখ খুলতেই দেখলো রিশাদ উঠে গেছে। তা দেখে মেহুইশ মনে মনে ভাবলো, চোর হলেও মানুষ ভালো, নামাজ পড়তে উঠেছে, বাহ। কিন্তু তার এই ভাবনাতে বালতি পরিমাণ জল ঢেলে রিশাদ তার ছেলের ডায়পার চেঞ্জ করলো। তারপরই ফোনে কাউকে ঘরে আসতে বলে নিজে পাঞ্জাবি বদলে টি-শার্ট ট্রাউজার পরে তৈরি হলো। মেহুইশের দিকে একটিবার তাকিয়েও দেখেনি সে। মিনিট 5-এর মাঝেই একজন মধ্যবয়স্ক মহিলা এলো দরজায়। ফোনটা পকেটে ঢুকিয়ে সে দরজা খুলে কিছু বলেই বেরিয়ে গেল। সারা রাতের ধকল সকালের শরীর জানান দিল মেহুইশের। কোনো মতে ফ্লোর থেকে উঠে মধ্যবয়স্ক সেই মহিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো সে এই বাড়ির কে। মহিলা জানালো এই বাড়িতে আয়া হিসেবে এসেছে গত মাসে। এই বাচ্চা মানে রিশাদের ছেলের জন্য আসা। আর এও বলল মেহুইশ যেন দ্রুত কাপড় চোপড় পাল্টে ভদ্রস্থ হয়ে বাচ্চাকে দেখে। বাচ্চার সব রকম প্রয়োজন খুঁটিনাটি যেন সব জেনে নেয়। ক্লান্ত কাহিল শরীরের সাথে মনের অবসন্নতা টের পেল মেহুইশ। এত বড় বাড়িতে তাকে আসতে হয়েছে আয়া হয়ে, সেও আবার বিয়ের সিলমোহর মেরে।
জেবুন্নেসা ঘুম থেকে উঠেই দোতলা থেকে ফোন দিলেন তার রান্নাঘরের মেয়েড সুফিয়াকে। জানতে চাইলেন রিশাদ বাড়িতে আছে কিনা, কিন্তু মেয়েড জানালো রিশাদ দৌড়াতে চলে গেছে। নতুন বউ বাচ্চাকে নিয়ে বসার ঘরে হইচই বাঁধিয়ে বসেছে। মেয়েডের কথায় চমকে উঠলেন জেবুন্নেসা। নতুন বউ? হ্যাঁ। সামনে দাঁড়িয়ে জবাব দিল রাইমা। সেও আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছে। রাতে দেরি করে ঘুমালেই তার ঘুমের সমস্যা হয়, কিন্তু কাল রাতে দাদা ভাই বিয়ে করতে যাবে বলে নির্জন মানে রিশাদের ছেলেকে রেখে গিয়েছিল মায়ের কাছে। মা দাদা ভাইয়ের নতুন বউকে দেখে কিছু কটুবাক্য বলবেন ভেবে প্রস্তুতি নিয়ে বসেছিল, আর তাই নির্জনকে রাইমার কাছে ছেড়ে দিয়েছিল। এতেই ঘুমের 12টা বেজেছে রাইমার। এখন সে মায়ের ঘরে ঢুকতে মায়ের ফোন আলাপ শুনে জবাব দিল। রিশাদ তো কাল একা ফিরলো দেখলাম। জেবুন্নেসা মেয়েকে প্রশ্ন করলো। ফিরেছে একাই। নতুন ভাবিকে তো পুলিশ ধরে নিয়ে এলো। পুলিশ? হ্যাঁ, পুলিশ রাতে 1টার সময় নিয়ে এসেছে। ও। তুমি আবার নতুন ভাবিকে ঘাটতে যেও না। দা ভাইয়ের মোট খারাপ হলেই বাড়িতে সবার কপালে শনি লাগে। প্লিজ আব্বু, ফিরে আসা অবধি অন্তত লাগতে যেও না। অনুনয়ের সুরে বলল রাইমা, কিন্তু তার এই কথায় বেশ ক্ষেপে গেলেন জেবুন্নেসা। চুপ কর মুখপুরি, বাপের মতোই হয়েছে সব কটা। তোদের কি মনে হয় রিশাদের বউয়ের সাথে আমি কেন লাগতে যাব? সম্পর্কে আমি ওর সৎমা হওয়ার আগে ওর মায়ের বোন খালা ছিলাম। হারেমেগুলা একটাও আমায় বুঝলি না। কালো মেঘের মতোই মুখের উপর ঘোর অন্ধকার নামলো জেবুন্নেসার। রিশাদ তার প্রতিদিনকার মতো দৌড় শেষ করে বাসায় ফিরল। ততক্ষণে ঘড়ির কাঁটা 6টা পেরিয়ে গেছে। নিজের ঘরে ফিরতেই সে টি শার্টটা খুলে ছুঁড়ে ফেললো ময়লা কাপড়ের ঝুড়ির দিকে। তারপরে বাথরুমে দরজা খুলতে চিৎকার কানে এলো তার। বাথরুমের ভেতর চোখ পড়তেই ভ্যাবাচাকা খেয়ে গেল সে। তুমি? 3 মাসের দুধের বাচ্চা ফেলে পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে নীলিমা। রিশাদ রায়হানের বউ বাচ্চা ফেলে পালিয়েছে, এ কথাটা কোনোভাবেই কারো মুখে শুনতে চায় না রিশাদ। খালা মানে তার সৎ মাকে সে পারলে কবেই খুন করে ফেলতো, শুধু রাইমা আর রিহানকে মা ছাড়া করতে চায় না বলেই করেনি। নিজে মা ছাড়া বড় হয়েছে, এখন তার ছেলের অবস্থা নিয়ে এমনিতেই আতঙ্কিত। তার উপর যদি রাইমাদের ও মা ছাড়া করে, ভাবতে পারে না সে আর। খালা মানুষটা বড় বেশি কটুবাক্য বলে, এছাড়া মহিলার আর কোনো দোষ নেই। দুপুরবেলায় অফিসে বসে বাড়িতে কল দিল রিশাদ। বাড়ির ল্যান্ডলাইনে কাউকে না পেয়ে রাইমাকে ফোন দিল। কলেজ থেকে ফেরার পথেই ছিল সে। দাদা ভাইয়ের কল মানে ভয়ার্থ কোনো ব্যাপার মনে করে রাইমা। রিশাদ কখনোই ভয়ঙ্কর কিংবা মারাত্মক ঘটনা না ঘটলে তাকে ফোন দেয়নি। বাড়ির গাড়িতে করে ফিরছিল রাইমা। সে ফোন রিসিভ করার আগে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, বাড়ি থেকে আসার সময় কি কোনো ঝামেলা দেখে এসেছেন রিয়াজ ভাই? খুব সাদাসিধা আর শান্ত স্বভাবের রাইমাকে বাড়ির প্রতিটা কাজের লোক ভীষণ রকম ভালোবাসে, স্নেহ করে। রাইমার আচরণই এই ভালোবাসা আদায় করে নিয়েছে। ড্রাইভার রিয়াজও সেদিক থেকে তাকে অত্যাধিক স্নেহ করে। রাইমার ফোনের আওয়াজ এবং প্রশ্ন শুনে সে বুঝতে পারল রিশাদ ফোন করেছে। রিয়াজ জবাব দিল, ভয়ের কোনো কারণ তো টের পাই নাই আপামনি। রিশাদ ভাই অফিসে আছিল, আর খালাম্মাও দেখলাম নতুন বউরে নিয়ে বাবুরে গোসল দিতেছে। ড্রাইভার রিয়াজের কথা শুনে রাইমা চোখ যেন কপালে উঠল। এ কি বলছেন রিয়াজ ভাই? নতুন বউ আর আম্মু একসাথে? অবিশ্বাস্য। আপামনি, অবিশ্বাস্য হইলেও এইটাই সত্যি। নীলিমা ভাবে দেখলে যেমন খালাম্মা দূর দূর করত, এই নতুন বউরে দেখাও তা করে না। কথা চলতে চলতে রিশাদের কল 2বার কেটেছে। রাইমা একবারও রিসিভ করেনি। জীবনে বোধহয় এ প্রথম সে তার দাদা ভাইয়ের ফোন অ্যাভয়েড করলো। বাড়ি ফিরতে দেখলো বাড়ির গেটে রিশাদের গাড়ি। তার মানে রিশাদ ফোন করতে করতেই বাড়িতে চলে এসেছে। আল্লাহ জানে রাইমাকে না কিছু বলে ফেলে। ভয়ে কিছু দোয়া কালাম পড়তে পড়তে বাড়ির ভেতরে গেল রাইমা। ভর দুপুরে তোয়ালে পেঁচিয়ে বাচ্চাকে বারান্দায় নিয়ে দাঁড়িয়েছিল মেহুইশ। একদম রোবটের মতো চলছে ফিরছে সে এই অর্ধদিন। তার জীবনের মূল উদ্দেশ্য কি, বেঁচে থাকার কারণ কি, কিছুই বুঝতে পারছে না। পরশু মধ্যরাত পর্যন্ত তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ছোট ভাইটাকে পড়াশোনা করিয়ে একটা গতি করে দেওয়া। মা আর ভাই যেন সচ্ছল জীবন কাটাতে পারে, তার
আর এরপরই সে আর ইভান বিয়ে করে নিজেদের সুন্দর একটা সংসার গড়বে। রাতের শেষ ফোন আলাপে ইভান তাকে ভালোবাসি বলে ফোন কেটেছিল। কথা ছিল কাল হাসপাতালে গিয়ে ভালোবাসির জবাব দেবে, যেমনটা সে রোজ দেয়। কিন্তু হায় কি করুণ দৈব দশা তার। ঘুম থেকে উঠে জানতে পারলো আজ তার বিয়ে। মাকে জিজ্ঞেস করতে মা বলল, চুপচাপ বিয়ের জন্য তৈরি হয়ে যা। কোনো আচার অনুষ্ঠান নেই, শুধু কালেমা পড়ে বিয়ে আর দেনমোহর অগ্রিম একতলা পাকা বাড়ি তোর নামে, ফিক্সড ডিপোজিট 10 লাখ টাকা মায়ের নামে। কি আশ্চর্য রকম এক ঘটনা ঘটলো একদিনেই, যেন আলাদিনের দৈত্য এসে প্রয়োজনগুলো সব এক নিমেষেই ফুরিয়ে দিল। মাও কেমন বদলে গেল কয়েক ঘন্টার ব্যবধানে। মা তো জানতো সে ইভানকে ভালোবাসে, অর্থাৎ আসলেই অর্থই সকল অনর্থের মূল। অতগুলো টাকা দেখেই মা লোভে পড়ে গেছে। দুদিন আগ পর্যন্ত মা ইভান আর তার সম্পর্কে নিয়ে খুশি ছিল। মেহুইশ যখন নিজের ভাগ্য আর অর্থকে দোষারোপ করে ব্যস্ত, তখনই রিশাদ এলো ঘরে। দরজা খোলার শব্দে ধ্যান ভেঙেছিল মেহুইশের, কিন্তু বারান্দা ছেড়ে ঘরে যাওয়ার সাহস হলো না। বাচ্চাটিকে দুহাতে বুকের কাছে চেপে মনে মনে আল্লাহর নাম জপতে লাগলো। কাল রাত এবং সকালে রিশাদের সামনে থাকার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা তার হয়েছে, সে অভিজ্ঞতা তৃতীয়বার চায় না সে। আজ সকালেই মেহুইশ যখন নিজেকে একটু ভদ্রস্ত করতে বাথরুমে গেল, তখনও তার পরনে বিয়ের লেহেঙ্গা। ক্লান্ত শরীরে শক্তিহীন হাত চালিয়েই মুখ ধুয়ে গোসল সেরে শাড়ি বদলিয়েছে। যখনই সে বেঝা চুলে তোয়ালে পেঁচাবে, ঠিক তখনই রিশাদ বাথরুমের দরজা খুলল। তাকে দেখে প্রথমে প্রশ্ন করেছিল, তুমি? মেহুইশ ভয়ে জবাব দিতে না পারলেও কাঁপছিল একটু একটু। রিশাদ দ্বিতীয়বার প্রশ্ন করতেই হাতের তোয়ালের নিচে ফেলে রিশাদকে দরজা থেকে ধাক্কা মেরেছে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে বৃথা। সেই চেষ্টায় রিশাদের ঘরটাও পার করতে পারেনি বেচারি। ফর্সা মোটামুটি লম্বা চিকন মেয়েটা তার কাপা পায়ে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়েছে ঘরের দরজায়। ততক্ষণে দৈত্যের মতো রিশাদ পাকড়াও করে নিয়েছে মেহুইশকে এবং কোনো প্রকার প্রশ্নোত্তর ছাড়াই কষে দুটো থাপ্পড় লাগিয়েছে পুনরায়। রাতে দিনে মোট 6 কি 7টি থাপ্পড় মেহুইশের গাল সহ দাঁত সব নড়বড়ে করে দিয়েছে। মেয়েটা সেই থেকে এখন অব্দি রিশাদের নামটাও মনে করতে ভয়ে কাঁপছে। অফিসে যাওয়ার আগে রিশাদ তার স্বভাব সুলভ রাশভারী কণ্ঠে বলে গেছে তার ছেলের জন্য 1 সেকেন্ডের জন্য কোনো প্রকার কষ্ট অযত্ন না হয়। আর এই বাড়ি থেকে পালানোর চেষ্টা তো ভুলেও করা যাবে না। মেহুইশ আর পালানোর কথা চিন্তা করেনি। বাচ্চাটাকেও নিজের পক্ষে যতটা সম্ভব আগলে রাখার চেষ্টা করছে। সমস্যা একটাই, সে রিশাদের মুখ মনে পড়লেই নিজের মধ্যে ভয়ের তুফান টের পাচ্ছে। এখন রিশাদ ঘরে এসেছে, এখন কোথায় যাবে সে? এই ভর দুপুরে বারান্দায় কি? বারান্দার দরজায় দাঁড়িয়ে প্রশ্ন করল রিশাদ। ভিটামিন ডির বাচ্চা। তোতলানো গলায় এর বেশি মেহুইশ আর উচ্চারণ করতে পারল না। রিশাদ ভ্রুজোড়া একটু বাঁকিয়ে মেহুইশের সামনে এসে দাঁড়ালো। কোন মূর্খের বাচ্চা বলছে এই ভর দুপুরের ঠাডা পড়া রোদে রাখতে আমার ছেলেকে? রিশাদের মুখের কথা উচ্চারিত হতেই চোখ মুখ খিচে নিল মেহুইশ। এই কোন জমের দুয়ারে পড়েছে সে? লোকটা মুখ খুলে শুধু বজ্রপাত ঘটায়। দেহের ভেতর আত্মাটা যার পরনায় পথ খুঁজে বেড়ায় পালিয়ে যেতে। তপ্ত দুপুরে ঘাম ঝরার সময়টাতে মেহুইশের ঘামগুলো ভয়ে লোম থেকে কূপের ছিদ্রে চুপ মেরে আছে। চিলের মতো ছো মেরে নির্জনকে নিয়ে নিল রিশাদ এবং ঠিক প্রথম দিনের মতো করি এক হাতে বুকের সাথে মিশিয়ে নিল বাচ্চাটাকে। মেহুইশ নিজের মনের ভয়ে আধমরা সেখানে এই বাচ্চাটাকে নিয়ে আতঙ্কিত হওয়ার সুযোগ তার নেই। ঘরে ঢুকে গেল রিশাদ এবং যাওয়ার সময় বলে গেল 5 মিনিটের মধ্যে খাবার টেবিলে উপস্থিত হতে। শরতের দুপুর এই রোদ্দুরে ঝলসে নিচ্ছে শহরটাকে, আবার কোথাও কালচে মেঘে ঢাকা পড়ছে শহরটা। রাইমা নিজের ঘরে ঘাপটি মেরেছে দাদা ভাইয়ের ভয়ে। বাড়ি ফিরতে গরমের কারণে শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল। বাথরুম ত্যাগ করতেই হঠাৎ দমকা এক বাতাস জানালার পাল্লা খুলে শীতল করে দিল তাকে। এই কেমন হাওয়া! এরুদিতে ঝড় হয় বুঝি? দ্রুত পায়ে জানালার কপাট লাগিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজ সে অনেক সময় নিয়ে চুল শুকাবে, লোশন মাখবে। ঘড়ি কাটা তখন 3 পড়বে, তখনই সে ঘর ছাড়বে। দাদা ভাই 3টার ওপারে আর বাড়িতে থাকবে না। কি জানি আজ কি ঘটেছে, কি জন্য কল দিয়েছিল। দাদা ভাইয়ের কল রিসিভ না করার যে দুঃসাহস দেখিয়েছে, তার শাস্তি কি না কি থাকবে। সকালে ঘুম থেকে উঠেই আয়ার কাছে শুনেছি নতুন বউকে নাকি ভাইয়া অনেকগুলো থাপ্পড় মেরেছে। এত সুন্দর মিষ্টি মেয়েটাকে কি করে মারলো দাদা ভাই? ইস, নীলিমা ভাবির উপরে সব রাগ বুঝি নতুন বইয়ের উপর ছাড়লো। রাইমা আপা আপনাকে ডাকে।
দরজার বাইরে থেকে কাজের মেয়ের ডাক শোনা গেল। রাইমা জিজ্ঞেস করলো, কে ডাকে? আর দাদাভাই কি অফিসে চলে গেছে? না, ওপাশ থেকে কোনো জবাব আসলো না। তার মানে মেয়েটা তাকে ডেকেই চলে গেছে। অনেকটা বাধ্য হয়েই নিচে গেল রাইমা। জর্জেটের শাড়ি কোনো কালেই মেহুইশের মায়ের ছিল না। ভদ্রমহিলা সালোয়ার কামিজ পরেন, সব সময় বেড়াতে গেলে যা পরেন তা সুতির মধ্যে শাড়ি। আর মেহুইশও কখনো কোথাও শাড়ি পরে যায়নি, অথচ কাল রাতে বিয়ে উপলক্ষে কোটিপতি নবাবজাদা দিল তো দিল একটা ভারী লেহেঙ্গা আর 8 কি 10 ভরি হবে গয়না, তাও আবার সব সোনার গয়নার সাথে পাথরের। মা তো বলল ওগুলো নাকি হিরে, কে জানে আসল হীরা নাকি নকল ধরিয়ে দিয়েছে। রাতভর সেই সব জঞ্জাল গায়ে দিয়ে পার করলো, আর সকালে কোনো কাপড় চোপড় না দিয়েই বলল ভদ্র হতে। মেহুইশ কোনো কিছু বুঝতে না পেরেই ঘরে বসেছিল। পালানোর চেষ্টায় পাওয়া শাস্তিতে বসে বসে কাঁদছিল। তখন রিশাদ নিজেই একটা শাড়ি দিয়ে বলল, আলমারির পাশেই আরেকটা আলাদা ক্যাবিনেট আছে, তাতে মেয়েলি পোশাক সব আছে। সে যেন কিছু একটা পরে নেয়, ভয়ে আদমরা মেয়ে। মেহুইশ দেখবেদিক শূন্য হয়ে কাপড় খুঁজে এই পরে নিয়েছিল। তখন অত খেয়াল ছিল না এই জর্জেট শাড়ি, লুজ ব্লাউজ এবং তার উচ্চতায় বড় একটি পেটিকোট পরে সে কোনো বিপাকে পড়বে। এখন দোতলা থেকে নিচতলায় নামতে গিয়ে টের পেল মারাত্মক এক ভুল করেছে সে। এখন হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই বুঝি পেটিকোটে পা বেঁধে হোঁচট খাবে, এই বুঝি শাড়িটা কোমর থেকে খুলে মান সম্মান হারাবে সে। না, তেমন কিছু হয়নি। সময় লাগলেও কাপড় চোপড় ঠিক রেখেই টেবিলের সামনে এসে দাঁড়াতে পেরেছে সে। বিয়ের মেহেদি কি সব পায়ে লাগাইছেন নাকি ফ্যাশনে নাম লিখছেন? কত লেট করে হাঁটা দেখানো যায়? মুখ খিচিয়ে প্রতিটা শব্দ উচ্চারণ করলো রিশাদ। মেহুইশ কোনো কথাই বলতে পারল না, তবে সেখানে উপস্থিত থাকা জেবুন্নেসা সুযোগে বললেন, নতুন বউ চলাফেরার একটু তো লজ্জা থাকবেই। তার তো আর অন্যদের মতো আগে থেকে বিয়ের অভিজ্ঞতা নেই, যার জন্য সকল লাজ লজ্জা ধুয়ে মুছে ফেলবে। ঝনাত করে আওয়াজ হলো খুব জোরে। চেয়ার ছেড়ে সরে দাঁড়িয়েছেন জেবুন্নেসা। টেবিলের কাছ থেকে সরে গেছে মেহুইশ এবং সিঁড়ি বেয়ে নামতে থাকা রাইমাও থেকে গেছে সিঁড়িতেই। এবং তখনই খুব জোরে আরো একটি আওয়াজ হলো টেবিলের 2.5 ইঞ্চি পুরো কাচের উপর। রিশাদ প্রথমে টেবিল ক্লথ, খাবার থালা বাসন সমেত হিঁচড়ে ফেলেছে এবং তৎক্ষণাৎ টেবিলের ওপর সর্বশক্তি দিয়ে ঘুষিও মেরেছে। জেবুন্নেসার কথার বাঁকা যে অর্থ তা রিশাদ এবং তার বাবাকে উদ্দেশ্য করে তা সে বুঝতে পেরেছিল। নাকের ডগায় রাগ লেগে থাকা ছেলেটাকে কটু বাক্য শোনালে এমন হওয়াটা একদমই বেমানান কোনো ঘটনা নয়। তবে এসব কিছু খুবই নতুন মেহুইশের জন্য। কান্নার আওয়াজ ভেসে এলো নির্জনের। এত শোরগোলে বাচ্চাটা ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে। মেহুইশ আর চোখে খুবই ভয়ে ভয়ে রিশাদের মুখটা একবার দেখলো। সে মুখের অভিব্যক্তি কিছুই বুঝে আসছে না বলে মেহুইশ এগিয়ে গেল আয়ার কাছে। সে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো যেন। রিশাদ এই আদর দেখে তাকে কিছু বলবে না। ঝলমলে এবং কালো মেঘ মিশ্রিত একদিনের শেষে গোধূলি এখন পশ্চিমে লজ্জারুণ লাল আভায় রঞ্জিত। সারাটা দিন এক অনুভূতিহীন ঘুরে কেটেছে মেহুইশের। রিশাদ নামের মানুষটাকে বোঝার মতো এক বিন্দু পরিমাণ সুযোগ সে পায়নি। সারাটা দিনে অভিমান আর মনোকষ্টে মায়ের সাথে কথা বলা হয়নি। ইভান কি তাকে একটিবার কল করেছে? কাল তো রাতে দিনে একবারও কথা হয়নি, এমনকি আজ সাথে মোবাইল ফোনটাও নেই। এ বাড়িতে আসার পর দোতলার দক্ষিণের ওই ঘরটা, যেটা দানবের মানে তার কথিত বরের, সেই ঘর আর নিচতলায় বসার ঘরটি সে দেখেছে। বাড়িতে এদিক ওদিক চোখ ঘোরালেই মানুষ দেখা যায়। সবাই হয়তো কাজের লোক, শুধু ওই মা মেয়ে দুটো ছাড়া। আর একটা জিনিস সারাদিন মেহুইশের চোখে লেগেছে খুব, তা হলো এই বাচ্চা ছেলেটি। ভাবতে ভাবতে মাথা নিচু করে নির্জনের দিকে তাকালো মেহুইশ। আবারও সে দুপুরের মতো বাচ্চাটিকে নিয়ে বারান্দায় এসেছে, তবে এবার আর দাঁড়িয়ে নয়, কোলে নিয়ে ফ্লোরে বসেছে। তীক্ষ্ণ নজরে তাকাচ্ছে বাচ্চাটির দিকে। এই দুধের বাচ্চাটি মাতৃদুগ্ধ পান করার সৌভাগ্য নিয়ে জন্মায়নি। কি দুর্ভাগ্য, এটুকু বয়সী মা হারালো। অনেক বাচ্চাই মা হারায়, কিন্তু এর মা তো রেডিমেড আরেকটা মা কি সবাই পায়? বলা নেই কোয়া নেই, আদিমকালে যেমন গোলাম কেনা হতো, মেহুইশকে তেমন কিনে নিয়ে এলো রিশাদ। বয়সটাই আর কত তার, তবু এক বাচ্চার মা হয়ে গেছে বিয়ের সূত্র ধরে। বিয়ে নিয়ে কত স্বাদ আহ্লাদ, ইভানকে পাওয়ার কত আকাঙ্ক্ষা, সব এক নিমেষে পাহাড় ধসের মতো ধসে গেল। বাবার মৃত্যুর পর তার জীবনে কষ্ট বলতে একটাই ছিল, মায়ের অন্যত্র
বাড়ি গিয়ে গিয়ে কাপড় বিক্রি করার সৌভাগ্যক্রমেই হয়তো সে এসএসসিটা ভালোভাবে শেষ করতে পেরেছিল এবং তারপরই মায়ের রোগের কথাটা জেনেছে। আর আল্লাহ তাআলা সদয় ছিলেন তার প্রতি, তাই নাইমা ম্যামের কারণেই হাসপাতালের চাকরিটা হয়েছিল। দীর্ঘ এক নিঃশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। এ নিঃশ্বাসে হাজারো অভিযোগ, অভিমান, অথচ তা জানানোর মতো একটি মানুষও তার নেই। আয়া এসেছে, পেছনে দাঁড়িয়েছে মেহুইশের, হাতে ছোট একটা বাটি আর তাতে দুধ। বাচ্চাটাকে খাওয়ানোর সময় হয়েছে, তাই আয়া নিয়ে এসেছে। মেহুইশ নির্জনকে আয়ার দিকে এগিয়ে দিতেই সে হাই হাই করে উঠল। চমকে গেছে মেহুইশ, এই কেমন আচরণ? স্যার বলেছে বাচ্চার সব কাজ আপনাকে শিখিয়ে নিতে, ওর খাওয়া, গোসল, ঘুম পাড়ানো, এমনকি তার পটি করার পর ডায়াপার চেঞ্জ করাটাও। বিরক্তি আর ক্লেশ মিশ্রিত চাহনিতে মেহুইশ আয়ার দিকে তাকালো। সত্যি সত্যি তাকে মা হতে বলা হচ্ছে, সৎ মা হওয়ার সুযোগ নেই এখানে। আয়ার মুখের কথা শুনে রাগ হলেও সে রাগ নিজের ভিতরে দমিয়ে রাখলো। সে বাটিটা ঘরে রেখে যেতে বলল। আয়া চলে গেলে মেহুইশও ঘরে গেল নির্জনকে নিয়ে। বিছানায় শুয়ে দুধের বাটি থেকে ছোট চামচটিতে দুধ নিয়ে বাচ্চার মুখে দিতে গেলেই ধমকে উঠলেন জেবুন্নেসা। তিনি মাত্রই রিশাদের ঘরের দরজায় পা রেখেছিলেন, উদ্দেশ্য তার একটিবার নির্জনকে দেখা। দুপুরের পর আর কাছে আসেননি, কিন্তু এই বাচ্চাটি তার বড় আদরের হতে পারে, মৃত বোনের নাতি হিসেবে, অথবা সে বাচ্চার ভালোবাসে বলে। নিজেও জানে না কেন এই বাচ্চাটিকে তার আপন মনে হয়। নিজের দুটো সন্তানকেই তার কালসাপ মনে হয়, যে কালসাপ সময়ে অসময়ে তাকে ছোবল দিয়ে বসে, রক্ত কথা বলে। এই কথার যথার্থতা জেবুন্নেসার কাছে অনেক বেশি সত্য মনে হয়। রাশেদ খান একজন স্বার্থন্বেষী এবং তার ঔরসজাত সন্তানরাও তাই, কিন্তু রিশাদের বাচ্চাটাকে সে তেমন হতে দেবে না। মনে মনে এই প্রতিজ্ঞা করে বসে আছে, বাচ্চা রিশাদকেও অমর হতে দিত না যদি না রাশেদ খান তাকে জোর করে বিয়ে করত, তার ভালোবাসা মানুষটাকে তার থেকে আলাদা না করত। জেবুন্নেসা দ্রুত পায়ে ঘরে ঢুকলো, নির্জনকে কোলে নিলেন, দুধের বাটিও ছো মেরে নিয়ে নিলেন নিজের কাছে। তারপর বিছানায় পা তুলে বসে নির্জনকে দুধ খাওয়াতে লাগলেন এবং বারবার মেহুইশকে সতর্ক করার মতো করে বললেন, আর কখনো ওভাবে শুয়ে দুধ ঢালবে না মুখে। মেহুইশ জবাবে শুধু একটু করে মাথা নাড়ালো। বাচ্চার দুধ খাওয়ানো হতেই জেবুন্নেসা বাচ্চাকে কাঁধের উপর ধরে আলতো করে দুটো থাপ্পড় মারলেন। এতে করে বাচ্চার খাবার গলায় আটকাবে না, বললেন মেহুইশকে। কাজ ঘেরা মাঝারি আকারের অফিস রুমে বসে ল্যাপটপে মনোযোগী রিশাদ। অফিসের কোনো কাজ নাই, বসে বসে সে নিজের ঘরের ভিডিও ফুটেজ দেখছে। বাড়িতে সে 3টি জায়গায় ক্যামেরা লাগিয়েছে, বহুদিন আগেই, যা বাড়ির একটি সদস্যেরও জানা নেই। কোনো অনুষ্ঠানে জেবুন্নেসা বাবার বাড়ি গিয়েছিলেন ছেলে মেয়েকে নিয়ে, আর তখন এই কাজটি লোক এনে করিয়েছিলেন। জায়গায় 3টির মধ্যে একটি রান্নাঘর, দ্বিতীয়টি করিডোরে, যেন দোতলার প্রতিটি ঘরের দরজা স্পষ্ট চোখে পড়ে কে কখন আসছে যাচ্ছে, এবং তৃতীয়টি নিজের ঘরে। আর এখন সেই ঘরের ক্যামেরাটি তার চোখে ভালো কোনো ব্যাপার ধরা দিল না। আজকের আগে সে কখনো খেয়াল করেনি জেবুন্নেসাকে এমন করে নির্জনে যত্ন নিতে। তার এখন মনে হচ্ছে খালা মানুষটা কটুবাক্য প্রয়োগ করে সবসময় তার পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে, কিন্তু কি সেই কারণ? আর মেবিশ, উফ, এই বিচ্ছিরি এক ব্যাপার। এই মেয়ের নাম কোনো বিজ্ঞানী রেখেছিলেন কে জানি, উচ্চারণে মুখে আসে না। চেয়ারে হেলান দিয়ে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে নিল রিশাদ। পুরো কেবিনের 3 পাশেই অফিস, আর পেছন দিকে মানে বিল্ডিং এর শেষ প্রান্তে গ্রিল সহ বারান্দা। সেই বারান্দায় রিশাদের যাতায়াত শুধুমাত্র অতিরিক্ত টেনশন। আর এই সন্ধ্যা মনে শেষ ক্ষণে এখন এক মগ কফি আর তার কফি মেকারে তৈরি করে বারান্দায় বসলো সে। ল্যাপটপে আপাতত চোখ রাখার আবশ্যকতা নেই। ওই মেয়ে কেমন যেমন ভীতু, তাতে ভুলক্রমে কোনো ভুল করবে না নির্জনের প্রতি খেয়াল রাখতে। ছেলের ব্যাপারে অনেকটা নিশ্চিন্ত বোধ হচ্ছে তার, কিন্তু নিজের কিছু প্রয়োজন যে বাকি রয়ে গেল। বিয়ে করলে অথচ বউকে বউ বলে মনে হয় না। নীলিমা যা করেছে তা সে নির্জনের জন্মের আগে করতো, তবুও মেনে নিত, কিন্তু এখন হাতে থাকা কফির মগে কখন ঠান্ডা হয়ে গেছে তা রিশাদ নিজেও টের পায়নি। বিষাদ তিতকুটে স্বাদের কফি এখন বিষাক্ত করে দিবে জিভের স্বাদ, তবুও সে পান করবে এটা। মনটাও বড্ড বিষাক্ত হয়ে আছে তার। এক চুমুকে সবটা কফি গিলে বারান্দার স্লাইডিং কাচের দরজাটা সরাতেই কানে এলো ফোনের টোন। ফোনটা বেজেছে কয়েকবারই, কাজ ঘেরা ঘরের ভেতর থাকায় সেটার আওয়াজ বারান্দা পর্যন্ত পৌঁছাতে পারেনি। মগটা রেখে ফোন ধরতেই ওপাশের ব্যক্তিটি জানালো ইভান এখন মেহুইশের মায়ের কাছে গেছে।
তিতকুটের স্বাদটা এবার মেজাজ খারাপের উপর রাগের আস্তরণ ফেললো। সে কালই মেহুয়েশের নামে দেওয়া বাড়িটিতে উঠতে বলেছিলেন মেহুয়েশের মাকে। মহিলা খুবই ঘাড় বাঁকা টাইপের, মুখের উপর বলে দিয়েছেন মেয়ের বিয়ের দেনমোহর হিসেবে দেওয়া সে বাড়ির মেয়ে থাকবে, কি তিনি কখনই ওখানে থাকবেন না। রিশাদ তাই ফ্ল্যাট অফার করেছে, সেটাও নাকচ করলেন। এখন বেশ মেয়ের প্রেমিককে বাড়িতে যাওয়ার সুযোগ দিয়েছেন। ওই ছেলেটাকে দূর করতে হবে সারা জীবনের জন্য। মেহুইশ এখন রিশাদ রায়হানের বউ, সে কি চাইলেই তার প্রেমিকের কাছে ফিরতে পারবে? আর তার মাই কিভাবে আমার থেকে টাকা করে নিয়ে এখন মেয়ের নামের বাড়িতে থাকবে না বলে সততা দেখাবে? রিশাদ গরম মেজাজের মানুষ, সহজ কথাগুলো তার কাছে পেঁচানো মনে হয়। ওপাশের ব্যক্তিকে কিছু না বলেই ফোন কাটলো। অফিস আওয়ার শেষ হয়েছে 5টায়। সে অফিস থেকে যায়নি, মাথা গরম আছে, তাকে রিল্যাক্স হতে ফিজিক্যাল শান্তি দরকার। যে মেয়েকে বিয়ে করে এনেছে তাকে দিয়ে, আর যাই হোক ওসব চলবে না, অন্য কাউকে দরকার। অফিস ছেড়ে বেরিয়ে গেল উত্তরার দিকে। আজ ড্রাইভারকে চলে যেতে বলে নিজেই গাড়ি ড্রাইভ করছে। উত্তরায় বন্ধু সায়মনের কাছে গেল, দারুণ কোনো ব্যবস্থা হতে পারে। ল্যাপটপটা আসার সময় গাড়িতে করে নিয়ে এসেছে। রাতে একবার ছেলে মুখ না দেখলে স্বস্তি পাবে না সে। আজ সারাদিন শাড়ি পরে কাটলে সন্ধ্যার পর অস্থির হয়ে শাড়ি আর গায়ে রাখতে পারেনি মেহুইশ। বাধ্য হয়ে রাইমার কাছে একটা জামা চেয়ে নিয়েছে। রাইমার স্বাস্থ্য ও উচ্চতার মেহুইশের চেয়ে একটু বেশি, কিন্তু আপাতত তার কাজ এতেই চালাতে হবে ভেবে এনেছে। রাতের খাবারের সময় হওয়ার পরও রিশাদ বাড়ি ফেরেনি বলে জেবুন্নেসা রিশাদের ড্রাইভারকে ফোন দিল খুব সন্তর্পণে। আগেও সই এমন করেছে বহুবার তার ড্রাইভার। জেবুন্নেসার ফোন দেখে আগেই বললেন, স্যার আমাকে নেয়নি সাথে। জেবুন্নেসা হতাশ হলেন একটু। এই ছেলে বউ পালিয়ে যাওয়ার পর একদিনও দেরি করে বাড়ি ফেরেনি। সন্ধ্যায় বাড়ি এসে ছেলেকে খাইয়েছে, ঘুম পাড়িয়েছে এবং রাতভর নিজের কাছেই রেখেছে। রাতে উঠে উঠে আবার খাইয়েছে, ঘুম পাড়িয়েছে। আজ হঠাৎ এত লেট? রাইমাকে একবার বলতে চাইলেন রিশাদকে কল করতে, পরে ভাবলেন সন্দেহ করবে মেয়ে ডাকে। খাবার টেবিলে মেহুইশকে ডাকা হয়েছিল খেতে। জেবুন্নেসা তাকে বললেন খাওয়া শেষ করে যেন দেখা করে। মেহুইশও তাই করলো। দোতলায় উঠে নিজের ঘরে না গিয়ে প্রথমে জেবুন্নেসার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। আমায় ডেকেছেন? আয়নার সামনে বসে হাতে পায়ের যত্নে লোশন মাখছিলেন জেবুন্নেসা। পরনে একটা অফ হোয়াইট ড্রেস, সম্ভবত ওটা নাইট ড্রেস। মেহুইশের আওয়াজে পেছন ফিরে বললেন, দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মেহুইশ ভদ্র মেয়ের মতো তাই করলো। জেবুন্নেসা আবার বললেন, আমি কি তোমার সমবয়সী? মাথা নাড়লো মেহুইশ। না। বাড়িতে কি আদব কায়দা কিছু শেখনি? মেহুইশ এবারও জবাব দিল না। জেবুন্নেসা তাই আবার বললেন, বয়সে বড়দের সম্মান দিয়ে কথা বলতে জানো না? আমি কম করে হলেও তোমার মায়ের সমবয়সী হব। আমাদের কি আন্টি খালামণি বলে সম্বোধন করা যায় না? নাকি ওই অভদ্র অ্যাংরি বার্ড এর বউ হয়েছ বলে তাকে ফলো করবে? জেবুন্নেসার এতগুলো কথার একটা কথাও ঠিকঠাক বুঝে আসছে না মেহুইশের। তার বরাবরই চুপ থাকা দেখে বিরক্ত হলেন জেবুন্নেসা। আবার বললেন, নিজের ঘরে গিয়ে এই মুহূর্তে রিশাদকে ফোন করে জিজ্ঞেস করবে এত রাত হলো বাড়ি ফেরেনি কেন। অ্যাজ আ ওয়াইফ এই প্রশ্ন করার অধিকার তোমার আছে। সারাক্ষণ ভীতু খরগোশের মতো ঝোপের আড়ালে লুকিয়ে থাকলে চলবে না। মেহুইশ এবার মুখ খুললো এবং খুবই ধীরে বলল, আমার কোনো মোবাইল ফোন নেই, আমি ওনার ফোন নাম্বারও জানি না। এই মেয়ে, এই কি বলছো এসব? এবারই তো বউ হয়েছে অথচ একটা ফোন নেই সাথে। এত জীবন কি ফোন ছাড়াই ছিলে? আমার ফোন কালকে রাতেই হারিয়ে গেছে রাস্তায়। ও, তুমি তো আবার পালিয়ে গিয়েছিলে। জেবুন্নেসার এই কথাতে মনে দুঃখ পেল মেহুইশ। সে পালাতে চায়নি, তবুও পালাতে হয়েছিল ওই দৈত্যের কারণে। মেহুইশ আর জেবুন্নেসার কথার মাঝে কণ্ঠ শোনা গেল রিশাদের। সে মেহুইশকে মেবিশ বলে ডাকছে। তার চিল্লানো ডাকে মেহুইশ ভয়ে দ্রুত জেবুন্নেসার ঘর ছাড়লো। আর কোনো কথা না বলেই কিছুটা দৌড়ে রিশাদের কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে গেল তার ঘরের দিকে। এবং ঠিক তখন রিশাদ দরজা থেকে বাইরে বের হতে পা বাড়ায়। দুজনের অপ্রস্তুতির কারণে খুব জোর ধাক্কা খেয়ে মেহুইশ ছিটকে পড়ে করিডোরের ফ্লোরে। মধ্যরাতে স্ত্রীর দেহে মগ্ন হয়ে দৈহিক অবসাদ কাটিয়ে ওঠার সুযোগ হলো না রিশাদের। রাত 12টার ওপারে বন্ধু যখন ফোন দিয়ে বলল, কিরে চলে গেলি কেন? তোর জন্য বিরিয়ানি ফেলে একদম কাচ্চির ব্যবস্থা করেছি। তখন তার মনে
মনে হলো এই মধ্যরাতেই আবার উত্তরায় ব্যাক করা উচিত। অন্তত একটা নারী দেহের স্বাদ মেটানোর জন্য হলেও যাওয়া উচিত। সন্ধ্যায় যখন বন্ধুর ফ্ল্যাটে পৌঁছে দেখলো ফ্ল্যাট ভর্তি মদের নেশায় মত্ততা অনেকগুলো ছেলে মেয়ের মাঝে, ঠিক তখনই ঠিক করেছে আজ রাতে সেখানেই কাটাবে। বন্ধুর ফ্ল্যাটে আজ পার্টি নামে অশ্লীলতার বহর, তাতেই অনায়াসে একটা দেহ রাতের সঙ্গী হিসেবে নিতেই পারত। আর তাই গাড়ি থেকে ল্যাপটপটাও নিয়ে এসেছে সাথে। বন্ধু সাইমনকে বলল, আজ রাত এখানেই থাকবো, পারলে একটা মেয়ের ব্যবস্থা কর। রিশাদের কথা শুনে সাইমন অবাকের শেষ সীমায় পৌঁছে গেল। যে বন্ধু বিয়ের পর 1 সেকেন্ডের জন্য কোনো মেয়ের হাত ধরেনি, ওই যে নীলিমা ছেড়ে গেল কতদিন হয়ে গেছে তবু এক রাত বাড়ি বাইরে কাটানি, সে আজ চাইছে এসব। সাইমন ঠাট্টা করে বলল, নীলিমাকে মিস করছিস বুঝি? ফালতু ওই 12 কথা আমার সামনে বলবি না। আমি ইম্পোর্টেড না যে ওসবে যাব না। বালের বিয়ে করে সৎ থাকার কথা বাপ বোঝাইছে, বুঝছি। এখন আর কোনো দরকার নাই। ওর সুখ সয় নাই আমার সাথে। পাঙ্গা নিতেই গেছে না ওই কুত্তার বাচ্চার সাথে। থাকুক মইজ্জা, খালি ডিভোর্স নিয়ে ভেজাল তুলতেছে, নইলে ওরে খুনও করে ফেলতাম এতদিনে। সাইমন কিছুটা ভয় পেল রিশাদের রিয়াকশন দেখে। নিশ্চিত কোনো কারণে তার মুড বেশি খারাপ, নয়তো এই কি কথা থেকে কোথায় চলে গেল। সাইমন আর না ঘাটিয়ে বলল, তুই রেস্ট কর, 10টার পর আরো অনেক মেয়ে ছেলে আসবে, তোর একটা জোগাড় হয়ে যাবে। সাইমন বেরিয়ে যেতে নিলেই রিশাদ বলল, একটু বিয়ার কিংবা ভদকা কিছু দিয়ে যা তো, আমি 12টা পর্যন্ত একটু ঘুম দেব। সাইমনও তাই করলো, কিন্তু রিশাদের ঘুম আর হলো না। সে ল্যাপটপে ছেলেকে দেখতে গিয়ে অনেকক্ষণ মেহুইশকেই দেখলো। ভালো করে খেয়াল করলো সে মেয়েটি বয়সে তার চেয়ে 5 থেকে 7 বছরের ছোটই তো হবেই, কিন্তু একেবারে ছোট নয়। বিয়ের বয়স হয়েছে তার, দেখতেও দারুণ লাগছে। চোখ নাক মুখও মন্দ নয়। আবার চোখে পড়লো নির্জনের দিকে। মনে মনে আরো একটা কথা ভাবলো, আমি কি চরিত্রহীন বাবা? এখানে বোধহয় হৃদয় তার কলকবজা নাড়িয়ে দিল। সাইমন ভদকা বিয়ার কিছুই দেয়নি, দিয়েছিল হুইস্কি টাইপ কিছু। রিশাদ নাম জানে না, তবে সেটার স্বাদ নতুন ছিল তার কাছে, ঝাঁঝালো কিছু যা তার গলা বেয়ে নেমে বুকটা জ্বালিয়ে দিল। কিছু সময় চোখ বন্ধ করে ঝিমিয়ে রইল রিশাদ, তারপর আবারও 1 সিপ মুখে নিল। এমন করেই কয়েক সিপ খাওয়ার পর রিশাদের মনে কি হলো কে জানে, সে বেরিয়ে গেল সাইমনের বাড়ি থেকে। ল্যাপটপটা পড়ে রইল সেই ঘরে খাটের উপর। নিজে গাড়ি ড্রাইভ করে চলে গেল রিশাদ। অনেকটা সময় ড্রাইভ করার পর তার মনে হলো সে পথ হারিয়ে ফেলেছে। শহরের চেনা রাস্তা ছড়িয়ে অচেনা কোনো রাস্তায় চলে এসেছে। তখনই ফোন বাজলো রিশাদের। নম্বরটা এ দেশের নয়, সিডনি থেকে করা ফোন রিশাদের বাবার। রিশাদ গাড়ি থামিয়ে ফোন ধরতেই কেমন বাচ্চা বাচ্চা সুরে ডেকে উঠলো বাবাকে। আব্বু। রাশেদ খানের বুকটা ধক করে উঠল ছেলের এমন আর্তনাদ মাখা সুরে। তারপরে মনে হলো রিশাদ কিছু খেয়েছে নেশা জাতীয়। রিশাদই আবার বলল, আব্বু আমি বাড়ি খুঁজে পাচ্ছি না, নির্জনকে খুঁজে পাচ্ছি না, তুমি কোথায়? এবার যেন রাশেদ খান নিশ্চিত হলেন ছেলে নেশা করেছে, তবুও ভয় থাকছে সে কোথায় আছে এই ভেবে। ছেলেকে তিনি যথেষ্ট আদুরে সুরে জিজ্ঞেস করলেন, বাবা তুমি এখন কোথায় আছো একটু বলো তো। আব্বু আমি জানি না, চিনি না এই রাস্তা। আচ্ছা আশেপাশে দেখো একটু জায়গাটা কেমন। রিশাদ কাজ নামিয়ে গাড়ি থেকে বাইরে মাথা বের করলো। এটা কোনো হাইওয়ে না, এই রাস্তায় কোনো নিয়ম আলো দোকানপাটও চোখে পড়ছে না, তবে একটু পর পর একটা দুটা গাড়ি বাইক সাই করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এখানে অন্ধকার ভালোই, আর অন্ধকার মানে লুকিয়ে থাকা বিপদের আশঙ্কা। রিশাদ তার বাবাকে কোনো বর্ণনা ঠিকঠাক দিতে পারলো না। রাশেদ খান নিজেই এবার ছেলেকে লোকেশন সার্চ করতে লাগলেন। রিশাদের গাড়ি এবং ফোন দুটোতেই লোকেশন সার্চ করা যায় এমন ডিভাইস আগে থেকেই ছিল। রিশাদ নিজের সতর্ক মানুষ এসব ব্যাপারে। দেশ থেকে কোটি মাইলের দূরত্বে থেকে রাশেদ খান পাগল হয়ে গেলেন ছেলের সেফটি নিয়ে। প্রথমে রিশাদের ড্রাইভার এবং পরে রিশাদের পরিচিত পুলিশ কাইয়ুমকে খবর দিলেন। 25 মিনিটের মাথায় কাইয়ুম এসে পৌঁছালো রিশাদের কাছে। রাত বিরেতে বড় লোকের কামলা খাটা বড় কষ্ট দেয় কাইয়ুমকে, কিন্তু পরিবারের অতিরিক্ত স্বাদ আহ্লাদের খাতিরে মানতে হয় এসব গোলামি। আর রিশাদ একটু বেশিই জ্বালায় তাকে, তবুও মুখ বন্ধ রেখে রিশাদের বাবার দেওয়া লোকেশনে এসে রিশাদকে খুঁজলো। গাড়ি পেলেও রিশাদ গাড়িতে ছিল না। আবার 10 মিনিট ধরে রিশাদকে গাড়ির আশেপাশের জায়গা খুঁজে মনে মনে কিছু খিস্তি দিল। হঠাৎ পেছন থেকে একটা হাত কাইমের কাঁধ চেপে ধরতেই ভয়ে চিৎকার করে উঠল সে। রিশাদ হাসতে হাসতে গড়াগড়ি কাণ্ড মাটিতে বসে। কাইম বার কয়েক জিজ্ঞেস করলো, স্যার আপনি এখানে?
রিশাদ বিড়বিড় করে কোনো জবাব দিল, কিন্তু বোঝা গেল না কিছুই। ততক্ষণে রিশাদের ড্রাইভার এলো। এক সিএনজি ভাড়া করে কাইয়ুম আর ড্রাইভার মিলে রিশাদকে গাড়িতে বসিয়ে দিল। কাইয়ুম থানার গাড়িতে করে গেল আর ড্রাইভার সিএনজি বিদায় করে রিশাদের গাড়ি চালিয়ে বাড়ি ফিরল। রাত তখন 10টা পেরিয়ে। মেহুইশকে যখন জেবুন্নেসা নিজের ঘরে ডেকেছেন তখন রিশাদ বাড়ি পৌঁছে গেছে। সে নিচ থেকে দোতলায় যাওয়ার পথেই মেবিশ মেবিশ বলে ডাকেছিল। মেহুইশ যখন রিশাদের দরজার সামনে তখন আধ মাতাল রিশাদ ঘর থেকে আবার বেরোচ্ছিল আর সেখানে দুজনের ধাক্কা লাগে। মেহুইশ ছিটকে পড়া রিশাদ দ্রুত তার কাছে এগিয়ে যায়। দেখি দেখি কতখানি লাগলো। আহা, আমার বউটা ব্যথা পেল আমার দোষে। রিশাদের কথা শুনে চমকে তাকায় মেহুইশ। কটু একটা গন্ধ নাকে বাড়ি খায় তার, কিন্তু এতেও সে অতটা বিচলিত হয়নি যতটা রিশাদের কথা শুনে হয়েছে। সে টিভিতে অনেকবার দেখেছে নেশা করলে মানুষ বিপরীত আচরণ করে। তবে কি রিশাদের এমন কথার পেছনেও তেমন কিছু আছে? হাসপাতালে কাজের মাধ্যমে সে অ্যালকোহলিক অনেক ব্যাপার দেখেছে। ঠিকঠাক বুঝতে না পারলেও ধারণা হচ্ছে রিশাদ তীব্র নেশাজাতীয় কিছু খেয়েছে। ভয় লাগলো তার রিশাদের দিকে তাকিয়ে। নেশাগ্রস্ত মানুষ জন্তুর ন্যায়, সে কোনো বিপজ্জনক কাজ আর তার মাধ্যমে হওয়া অস্বাভাবিক না। মেহুইশ ঝট করে বসা থেকে উঠে দাঁড়ালো। নির্জন আয়ার কাছে আছে, যে করেই হোক এখন ওই বাচ্চাটার কাছে থাকাই তার জন্য ভালো কিছু। সে পা বাড়ালো নিচে যেতে, আর তখনই রিশাদ মেহুইশের হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে। দরজা ভেজিয়ে দিয়ে মেহুইশকে বলল, শাড়ি খোলো। বন্ধ মুখ খুলে গিয়ে বিশাল এক হা করে তাকালো মেহুইশ। সে শাড়ি পরলো কোথায়? এলো কি পাগল হয়ে গেল? রিশাদ নিজেই আবার ওড়না টেনে ধরলো, বলল, তুমি আমার বোনের জামা পরেছো কোন সাহসে? খোলো সব। আর কেমন বউ তুমি? স্বামীকে কতগুলো দিন ধরে আদর করো না? আজকে আদর না করলে আমি অন্য মেয়ের কাছে যাব, মনে রেখো। মেহুইশ ভয় না যতটা বাক হারা ছিল তার চেয়েও বেশি হলো রিশাদের কথা শুনে। এদিকে রিশাদের অ্যাগ্রেসিভ আচরণ আটকানোও মুশকিল হচ্ছে তার পক্ষে। মনে মনে নিজের মুক্তি কামনায় আল্লাহকে ডাকছে, আবার ভাবছে, একে কি ধর্ষণ বলে? না, মেহুইশের বিপদ আল্লাহ খুব সহজেই কাটিয়ে দিলেন ছোট্ট নির্জনের মাধ্যমে। নির্জন কাঁদছে খুব এবং সেই কান্নার আওয়াজ দরজার বাইরে থেকেই আসছে। রিশাদ মেহুইশের বাহু চেপে ধরছে চুমু খাবে বলে, কিন্তু ছেলের কণ্ঠস্বর যেন তার হাতের শক্তি শুষে নিল। ধীরে ধীরে হাত আলগা হয়ে গেল তার। মেহুইশের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, ইচ্ছে করেই নির্জনকে ডেকেছো এখানে? মেহুইশ ভেবে পায় না নেশাগ্রস্তরা কি কারো কান্না অনুভব করতে পারে, নাকি এই লোক পুরোপুরি নেশা করেইনি। নিজের ওপর থেকে রিশাদকে জোর করে সরিয়ে দিল সে। ফ্লোর থেকে ওড়নাটা কুড়িয়ে ভালো মতো গায়ে পেঁচিয়ে ঘর থেকে বের হলো। দরজা থেকে একটু সামনে দাঁড়িয়ে আছে আয়া। তার মানে মহিলা তাদের দস্তাদস্তি সবই টের পেয়েছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে এখন মেহুইশের। মাথার চুলগুলো এলোমেলো, ওড়না দিয়ে মাথা ঢাকা, তবুও কিছুটা বোঝা যাচ্ছে। আয়া মহিলাটি মধ্যবয়স্ক। সে মেহুইশকে বুঝতে পেরেই হয়তো বলল, আমি কি ওকে আমার কাছে রাখবো? না। মেহুইশ হাত বাড়িয়ে নির্জনকে নিল। আর কোনো কথা না বলে সোজা ঘরে ঢুকে দরজা লাগালো। বুক ভাঙা কান্নার ঢেউ গলা অব্দি এসে আটকে গেছে তার। পরিস্থিতি তাকে কোন পর্যায়ে এনেছে? কে এই লোক? কেন এলো তার জীবনে? অর্থের প্রয়োজন তার সর্বকালই ছিল, কিন্তু প্রাপ্তি কি এমন করে না হলেও পারতো না? রিশাদ চোখ বুজে পড়ে আছে বিছানায়, ঘুমিয়ে গেল কিনা বোঝা যাচ্ছে না। তার দিকে তাকিয়ে ঘৃণায় মুখ বেঁকে এলো তার। এরপর মেহুইশ আর ঘরে বসেনি, নির্জনকে খাইয়ে বারান্দায় গিয়ে বসে রইল কাউচের উপর। বাচ্চাটা বড় শান্ত চরিত্রের, হয়তো তার মা এমনই ছিল, নয়তো এত ছোট্ট বাচ্চাকে সে এত সহজে রাখতে পারতো না। রাত 12টা ছুঁই ছুঁই তখন রিশাদের পকেটে তার ফোন ভাইব্রেট হতেই ঘুম ভাঙলো তার। চারপাশে তাকিয়ে বুঝলো ঘরে সে একা। ফোন রিসিভ করে কানে তুলতেই সাইমনের গলা ভেসে আসলো, কিরে চলে গেলি কেন? তোর জন্য বিরিয়ানি ফেলে একদম কাচ্চির ব্যবস্থা করেছে। রিশাদের নেশা তখনও তেমন কাটেনি। সে অনেকটা ঘোরের মধ্যেই বলল, কাচ্চি খাবো না, ডাল ভাত খেতে ইচ্ছে করছে।
দু হাতে খুব শক্ত করে মেহুইশের গাল চেপে ধরল রিশাদ। আজ দুদিন গত হলো মেহুইশের জীবন কাটছে নরকের যন্ত্রণায়। বারবার মনে হচ্ছে সে কোনো কিডন্যাপারের হাতে বন্দী, যার কাছে মুক্তিপণ হিসেবে বড় কোনো দাম দিতে হবে। সকালবেলা ভুল করে সে পাতলা জামা পরিয়েছে নির্জনকে। বাচ্চা পালার কিংবা তাদের কেয়ার করার অভিজ্ঞতা আগেই ছিল না তার। আবহাওয়া কতটুকুই বা বদলেছে। শরৎ শেষ, তাতে বাতাসে শীতের আভাস একটুও নেই। চারদিকে তো প্রচুর গরম, সেখানে সকাল সকালই বাচ্চা শীত লাগে কি গরম সে কি করে বুঝবে? কিন্তু রিশাদ তো কি বুঝলো তা শুনবে না। সে শুধু আর তার সন্তানের ভালোটা দেখবে, বাকিরা যার নামে। এমনই মনোভাবনা তার। সে মাত্রই ঘুম থেকে উঠেছিল, নিজের পাশে নির্জনকে দেখতে পেল হাত পা ছুঁড়ে খেলছে। দেখে বোঝা যাচ্ছে সে একদম পরিপাটি, মাত্রই হয়তো কাপড় চেঞ্জ করে ক্রিম মাখিয়েছে। কিন্তু পরনে তার পিওর কটন হাফ হাতা জামা। ঘরে এসির টেম্পারেচার যথেষ্ট শীতল হওয়ায় রেগে যায় রিশাদ। যেখানে তার শরীরে এই তাপমাত্রা ঠান্ডা ঠেকছে, সেখানে বাচ্চার নিশ্চয়ই আরো বেশি লাগছে। এই ভেবেই সে বিছানা ছেড়ে মেহুইশকে খুঁজলো। মেয়েটা সবে বাথরুম থেকে বের হয়েছে, অমনি রিশাদ তার গাল চেপে ধরেছে। এমন ব্যথা মেহুইশ তার ইহজীবনে কখনো পেয়েছে কিনা মনে নেই। আসার পর থেকে চড় থাপড়, এখন আবার এই চেপে ধরা মাতাল একটা। চোখ ছলছল হয়ে এলো মেহুইশের, তবুও রিশাদের ছাড়া নাম নেই। সে তার ভারী গম্ভীর ক্রোধ মিশ্রিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বাপের জন্মে দেখিসনি বাচ্চা কি করে পালে? আমার ছেলের যদি ভুল ক্রমেও সর্দি নিউমোনিয়া কিছু হয়, তবে তোদের পুরো গোষ্ঠী জ্যান্ত জ্বালিয়ে দেব। সহ্য হলো না কথাটা মেহুইশের। সে কোনো মতে নিজের বা হাতটা উঠিয়ে চড় মারল রিশাদের গালে। হতভম্ব হয়ে গেল রিশাদ, তবে চড়ের আঘাতে নয়, মেহুইশের চড় তার গালে চামড়াতেও বোধ হয় ঠিকঠাক লাগেনি, এত ধীরে ছিল। কিন্তু মেহুইশ মানে এই মেয়েটা চড় মেরেছে তা যেন তাকে আশ্চর্য করলো ভীষণ। আচমকা মেহুইশের গাল থেকে হাত সরিয়ে নিল সে এবং তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এমনটা মেহুইশ আশা করেনি। ভয় হচ্ছে তার, এত অত্যাচার সহ্য করা সম্ভব নয়। অযাচিত ভাবে জীবনে আসা এই লোকটা হুটহাট তাকে মারবে, অপমান করবে, সে কোনো দায়ে পড়ে মানবে সেসব। মনে মনে খুব স্বস্তি অনুভব হচ্ছে রিশাদকে থাপ্পড় লাগাতে পেরে, যদিও সেই থাপ্পড়ের ওজনে একটা মশাও মারার মতো নন। আজও তার পরার মতো কাপড় না পেয়ে রাইমার থেকে আরেকটা সেট জামা নিয়েছে। রাইমা বলেছে তাকে আজকে কিছু শপিং করে দেবে দাদা ভাইয়ের অনুমতি নিয়ে। কিন্তু এখানেও সমস্যা, সকাল সকাল থাপ্পড় খেয়ে লোকটা যদি না দেয় শপিং করতে, বুদ্ধি এখানেও একটা আছে। এইবারে কারো ফোন নিয়ে 999-এ কল করে পুলিশ ডাকবে আর নারী নির্যাতনে মামলা ঠুকে দেবে। এ বিয়ে শিকল হয়ে পা জড়িয়ে নিয়েছে তার। আজ দুটোর দিন গেল মা আর ভাইকে দেখে না। আর ইভান, সূক্ষ্ম একটা ব্যথার উদ্রেক হলো বুকের কোথাও ইভান নামটা মনে পড়তেই। মানুষটা নিশ্চয়ই অস্থির হয়ে তাকে খুঁজতে বাড়ি পর্যন্ত এসেছে। চোখের কোণে জমে থাকা জলটুকু এবার গড়িয়ে গাল ভিজিয়ে দিল ভালোবাসা মানুষটিকে। ভেবে তার যেমন বুকে চাপা ব্যথা হয়, মানুষটারও হয় নিশ্চয়ই। নির্জন ও ও করে কেমন শব্দ করতে মেহুইশ নিজের দুঃখ জড়িত ভাবনা থেকে ছিটকে পড়ল। এই বাচ্চাটার জন্য মন খুলে দুঃখ বিলাসও করা যাবে না। বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার। বিয়ের আগ পর্যন্ত মেহুইশের বাচ্চা খুব প্রিয় ছিল, কিন্তু গত দুদিনে সে বাচ্চা বলতেই ক্রুদ্ধ। সে জানে এই মাসুম বাচ্চাটার কোনো দোষ নেই, তার জীবনের এই দুঃসময়ের পেছনে আবার আছেও কিছুটা। বাচ্চাটার মা পালিয়ে না গেলে তার বাবা মেহুইশকে বিয়ে করতো না। দুর্ভাগ্য তারও সাথে এই বাচ্চাটারও। তাই মন খারাপ করে সে বিছানায় গিয়ে দেখলো নির্জন ওরকম অদ্ভুত শব্দ করলো কেন। ও মা গো! অস্ফুট মেহুইশের মুখ থেকে বেরোলো নির্জনকে দেখে। বিছানায় থাকা ব্লুটুথ নির্জন তার দুর্বল হাতে তুলে মুখে পড়েছে। ভয়ে জান যায় যায় অবস্থা। মেহুইশের গলায় না আটকালো আবার। দ্রুত তার মুখ থেকে ব্লুটুথ সরিয়ে দরজার দিকে তাকালো। রিশাদ আসছে না তো? ওই দানবের চোখে পড়া মানেই গালে আবার 2-4টা পড়বে। এত দুঃখ আর সয় না। রিহান আজ 3 দিন ধরে নানা বাড়িতে আছে। স্কুলে কঠিন কোনো পড়া থাকলেই সে এখানে ওখানে যাওয়ার বাহানা করে। এবারও তাই করেছিল, কিন্তু আজ সে সকাল সকাল ফিরে এসেছে। বড় মামির মুখে আজই শুনেছে দাদা ভাই আবার বিয়ে করেছে, তাই আর নাস্তাটাও করেনি। বাড়িতে পা রেখেই সদর দরজায় দেখা হলো দাদা ভাইয়ের সাথে। সে সালাম দিতেই দাদা ভাই তার দিকে একবার তাকিয়ে চলে গেল বাইরে। সালামের জবাবটাও নিল কিনা কে জানে, কিন্তু মুড যে তার প্রচন্ড খারাপ তা বুঝতে পারলো।
অন্য সময় তো সালামের জবাব দেয়, বরং সে যদি সালাম জোরে না দেয় তাকে ধমকে ওঠে। থাক, এখন আর দাদাভাইকে নিয়ে ভেবে কাজ নেই। প্রথমে মায়ের ঘরে গিয়ে সালাম দিল জেবুন্নেসা চায়ের কাপ হাতে বারান্দার দিকে যাচ্ছিলেন। রিহানের কণ্ঠ শুনে বিরক্তি নিয়ে তাকালেন, যেন এই মুহূর্তে রিহানের চেহারা দেখার মতো অকাজ আর একটিও নেই দুনিয়ায়। তার মতো রিহানও এক কালসাপ, যা রাশেদ খানের ওরসজাত, তবুও নিজের গর্ভের সম্পদ বলেই হয়তো ফেলে দিতে পারেন না একেবারে। সালামের জবাব দিয়ে বললেন, এত সকালে এসেছিস কেন? আমার বাপ ভাইয়ের খাবারে তো এতটাও কমতি পড়েনি যে তোকে এই সাত সকালে চলে আসতে হবে। রিহানের রাগ হলো মায়ের কথা শুনে। এখন দাদা ভাই বাড়িতে, তাও আবার খারাপ মুডে, নইলে সে মায়ের এই কথার জবাবে কিছু একটা ভেঙে গুড়িয়ে দিত। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করার চেষ্টা করলো, চোখ মুখ খিচে বলল, ভালো করে কথা না বললে আমার সাথে বলারই দরকার নেই। আমি এসেছি বলতে স্কুলে একটু ফোন করে দিন। কোনো একটা সমস্যার কথা বলুন, যেন আমি স্কুলে গিয়েও ক্লাস টিচার আমায় দাঁড় না করায়। আমি গিয়ে কৈফিয়ত দিতে পারবো না। রাগ এবার জেবুন্নেসারও হলো এবং ছেলেকে ঠাটিয়ে এক চড় মারারও ইচ্ছে জাগলো। কিন্তু আফসোস, এই কালসাপের বাচ্চাকে মারলে বাপ কালসাপ পর্যন্ত খবর যাবে এবং তখনই কিছু বিশ্রী কথা শুনতে হবে, অতীত মিশ্রিত। তিক্ত হয়ে উঠল জেবুন্নেসার মন। এই সংসারে তার থাকা খুবই দুঃখজনক। খাবারে থাকা এলাচের মতোই বিনা দোষেই তাকে দোষী হতে হয় সব সময়। কখনো ভালোবাসার দাম পায়নি, না ভালোবাসার পরিবর্তে একটু সম্মান পেয়েছে, আর না কারো খুশির কারণ হতে পেরেছে। অর্ধেকটা জীবন তার এভাবেই কেটে গেল। রিহান ঘর ছেড়ে চলে যেতেই দুফোঁটা অশ্রু পড়ল জেবুন্নেসার গাল বেয়ে। সকাল থেকেই আজ নিহাত জেদ করেছে আপির কাছে যাবে। আজ নিয়ে 3 দিন হলো মেহুইশের বিয়ে হয়ে গেছে, অথচ একদিনও আপির সাথে কথা বলতে পারেনি বলে নেওটা নিহাত তার জন্য খুবই কষ্টদায়ক। মেহুইশের কমতি তার মায়ের জন্য কম কষ্টের নয় মেয়েকে ছাড়া থাকা, কিন্তু ভবিষ্যৎ ভেবেই সে চুপচাপ হয়ে আছে। কালো রিশাদের লোক এসে গেছে তাদের দেখতে এবং বাজার করে দিতে, তবুও ভয় হচ্ছে মেয়েকে নিয়ে। বেশি ভাবতে গিয়ে মেহুইশের ক্ষতি করে ফেললো না তো আবার? মেহুইশ তো ইভানকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাতে কি আর সুখ আসবে? সুখে থাকতে টাকার প্রয়োজন। রিশাদের একটা ছেলে আছে, কিন্তু ছেলে মাত্র 3 মাসের। মেহুইশ চাইলেই এই ছেলেকে নিজের মতো করে মানুষ করতে পারবে, আর শেষ পর্যন্ত মায়ের জায়গাটাও তারই হবে, সাথে জামাই পাবে ভালো। ছেলেটা দেখতে কি সুন্দর, লম্বা চওড়া, মানিয়েছে তাদের দুজনকে। প্রেম ভালোবাসায় কি আছে? পেটে টান পড়লে এমন ভালোবাসা পালিয়ে যাবে? মায়ের মন, মেয়ের বিপদ ভাবতে ভয় লাগে বলেই এত সব যুক্তি তর্ক করছে নিজেই নিজের সাথে। আদৌ কি তিনি চেয়েছেন মেয়েটার বিয়ে রিশাদের মতো কারোর সাথে হোক? না, তিনি বরং চেয়েছিলেন মেহুইশের বিয়ে ইভানের সাথে হোক। ইভানের মা নেই, বাবা আছে, আর তিনি মেহুইশের কথা জানেন। ইভানের বড় বোন আর বাবা দুজনেই মেহুইশকে খুব স্নেহ করে। সুখে থাকতো মেয়েটা তার ইভানের সাথে, কিন্তু রিশাদ কলিজা মোচড় দিয়ে উঠতে ভাবতেই যে লোক দৈত্যের মতো এসে তাদের ভয় দেখিয়ে বিয়েটা করেছে, সেই লোক কি ভালো হতে পারে? মেহুইশের কোনো ক্ষতি না করলেই হয়। কাল ও ইভান এসেছিল মেহুইশকে ফিরিয়ে আনতে, বলেছে এই বিয়ে সে মানে না। ঠিকানাও চাইছিল রিশাদের বাড়ির, সে গিয়ে নিয়ে আসবে মেহুইশকে। খুবই চতুরতার সাথে তিনি কথা এড়িয়ে গেছেন। মনটা খুব খচখচ করছে। রিশাদ কি আজও মেহুইশের সাথে কথা বলার সুযোগ দেবে না? আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুতই ঘটে আজকাল। সকাল থেকে সোনালি তেজহীন রোদ্দুর, আর দুপুর পেরোতেই কেমন মেঘে ঢেকে গেছে শহর। সকাল থেকে মনের মধ্যে যে ভয় ছিল রিশাদ অফিসে চলে যাবার পর তা দূর হয়েছিল, কিন্তু এখন আবার সে ভয় ফিরে এসেছে এক দৌড়ে। একটু আগে রাইমা এসে বলে গেছে তৈরি হতে, তার দাদা ভাই মানে ওই দানব শপিং করতে নিয়ে যাবে। নিজের পরনের কাপড়ের দিকে তাকিয়ে ভালো লাগলো তার। এসব কাপড় পাল্টানোর সুযোগ হবে তাহলে? অন্যের ব্যবহৃত কাপড় সে জীবনেও পরেনি, অথচ গত 2 দিন ধরে নিজের বলতে তার কোনো কাপড়ই ছিল না। মনে মনে গা ঘিন ঘিন একটা ব্যাপার থাকলেও বাধ্য হয়েই তাকে রাইমার অমন হাওয়াই শার্ট টাইপ জামা কাপড় পরতে হয়েছে। আজ আলহামদুলিল্লাহ নতুন কাপড় আসবে। ইস, কত আনন্দ লাগছে, নতুন কাপড় পাবে ভেবেই আবার ভয় হচ্ছে ওই লোক পাবলিকের সামনেই আবার মায়ের শুরু করবে না তো? কোনো ভরসা নেই। যতটা সুন্দর দেখতে লোকটা, ঠিক তার চেয়েও দ্বিগুণ কুৎসিত তার ব্যবহার। হায় আল্লাহ, ওই বাচ্চাকে কোথায় রেখে যাবে?
তার পক্ষে সম্ভব নয় ওই বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় বেড়ানো। তবুও যদি নিজের সন্তান হতো, ওই অসভ্য দৈত্যের সন্তান তাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। শেষের কথাটা ভাবতে গিয়ে কান্না পেল মেহুইশের। আবার মনে পড়ল ইভানের কথা। কত স্বপ্ন ছিল তার ইভানের। বিয়ে করবে, সংসার হবে, নিজের দুটো বাচ্চা হবে, সে দুটো বাচ্চাকে একই পোশাক পরাবে সব সময়। তার স্বপ্নে এক দৈত্য এসে হানা দিল আর কোলের মধ্যে সতীনের বাচ্চা ধরিয়ে দিল। বুক ফাটা কান্না বলতে কিছু থেকে থাকলে মহিষের এমন এখন তাই করতে ইচ্ছে করছে। সে অপরাগ মন খুলে কাঁদার জন্য এতটা অসহায়ত্ব যেন কোনো শত্রু জীবনেও না আসে। বিকাল 3টায় বের হবার কথা বলেও ঋষাদ এলো সন্ধে নাগাদ। পুরো বিকাল সে তার বেস্ট ফ্রেন্ড রাইসার বাড়িতে ছিল। রাইসা পেশায় অ্যাডভোকেট। ঋষাদ প্রায় নিজের ব্যক্তিগত সমস্যাগুলো রাইসাকে বলে। আজ বলার উদ্দেশ্যে না গেলেও তার মুখ দেখে রাইসা নিজেই অনেক প্রশ্ন করলো এবং কথায় কথায় বেরও করে ফেললো ঋষাদের বিগত কিছুদিনের জীবন সম্পর্কে। রাইসা সব শুনে কিছু উপায়ও বললো, তবে সে উপায় এখন নয়, কিছুদিন সময় নিয়ে পরেই যেন অ্যাপ্লাই করে। মেয়েটার সাথে যা হয়েছে তা জঘন্য ব্যাপার। ঋষাদ বন্ধু না হলে হয়তো রাইসা নিজেই ওকে পুলিশে দিত। মেয়েটা অ্যাডাল্ট, ওভাবে ভয় দেখিয়ে মেয়েটির পরিবারকে রাজি করানোর কারণে অনেক সমস্যাই হতে পারত ঋষাদের। ওই মা মেয়ে নিহাতি অভিভাবকহীন বলেই হয়তো চুপ আছে। ঋষাদ গরম মাথার মানুষ। রাইসার কথায় রাগ চড়ে গেল। চেঁচিয়ে ধমকে সে বেরিয়ে গেল রাইসার বাড়ি থেকে এবং যাওয়ার সময় রাইসার দেওয়া চা সহ চায়ের কাপটা ভেঙে দিয়ে গেল। রাইসা হাসলো খুব। সে জানে তার এই বন্ধুর মাথাটা ঠান্ডা হলে নিজেই আবার কল দিয়ে সরি বলবে। ঋষাদ গরম মেজাজ নিয়েই বাড়ি এলো মেহুইশ আর রাইমাকে নিতে। শপিং এর কথা সে রাগের মাথায়ও মনে রেখেছিল, অথবা তার মাথায় অন্য কিছু চলছে যার জন্য এই শপিং করা একটা বাহানা মাত্র। বাড়ি এসে নিজের ঘরে গেল সে। মেহুইশের কাজ বলতে সারাক্ষণ বারান্দা কিংবা ঘরের ভেতর হাঁটাহাঁটি করা, এখনো তাই করছিল। নির্জন একটু আগে ঘুম থেকে উঠেছে, তাই তাকে খাইয়ে কাঁধে ফেলে হাঁটছে ঘর থেকে বারান্দা আর বারান্দা থেকে ঘর। ঋষাদ ঘরে ঢুকেই ডাকলো, মেবিশ। মেহুইশ চমকে তাকালো, কিন্তু মনে মনে বলল, শালা শয়তানের দাদা, আমার নাম মেবিশ না, মেহুইশ। মেহুইশ অনেক সুন্দর একটা নাম, অর্থ সুন্দর, কিন্তু তুই শালা মানুষ শয়তান, ভালো নাম ভালো করে নিবি কেমনে? মনের কথা মনেই রইল মেহুইশের। অত সাহস নেই মুখে বলার। ঋষাদ আবার ডাকলো, তবে এবার মেহুইশের খুব কাছে দাঁড়িয়ে। ভয় হচ্ছে তার কি বলবে এই লোক, এভাবে ডাকছে কেন। ঋষাদ এবার আলতো করে কাজ ছুলো মেহুইশের এবং চোখের দিকে তাকিয়ে বলল, নির্জনকে আমার কাছে দিয়ে তুমি তৈরি হও। বড় বড় শপিং মলগুলোতে কোনো একদিন শপিং করবে এমন স্বপ্ন মেহুইশের খুব পুরনো। বাবা বেঁচে থাকতে কত জেদ করতো বাজেট ধরে কেনাকাটা করবে। জামার দাম 5,000, জুতো হবে 2,000, কসমেটিক হবে 3,000, এমন সব বাজেট ঠিক করতো সে। কিন্তু বাবার সাধ্য অত বেশি ছিল না। ঈদ এলে দুই ভাই বোনের কাপড়, জুতা, চুড়ি, দুল সব মিলিয়ে 5 কি 6,000 এই শপিং হতো। অথচ সে মেহুইশ আজ 17,000 টাকার একটা শাড়ি কিনলো। শুধুমাত্র হাত রেখেছিল শাড়িটাতেই, তাতেই তার 3 দিন ধরে হাওয়া স্বামী শাড়িটা তার নামেই কিনে নিল। এদিকে জুতোও নিল শখ পূরণ করে 5,000 টাকায়। ভাবতেই অবাক লাগে, মেহুইশের বাড়িতে পরার জন্য একসাথে 8-10টা ড্রেস কেনা হয়ে গেছে, অথচ একটা দোকানও ঘোরাঘুরি করতে হয়নি। বিশাল এক দোকানে নিয়ে এলো ঋষাদ। দোকানের কাচের দরজাটা খুলতেই পারেনি মেহুইশ, অবশ্য সেখানকার গার্ড নিজেই এগিয়ে এসে খুলে দিল। তখন মেহুইশের নিজেকে কোনো এক বিশাল প্যালেসের রানী বলে মনে হচ্ছিল। স্বপ্ন কি এমন করেই পূরণ হয়? এক স্বপ্নের কাঁধে পা রেখে অন্য স্বপ্ন পূরণ হয়, নাকি আগে দেখা স্বপ্নগুলো আগে পূরণ হয়? এত সব বাজেট করা কেনাকাটার স্বপ্ন তার শৈশবের। কৈশোরে শুধু ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখত, আর এখন ভালোবাসার মানুষের সাথে বেঁচে থাকার স্বপ্ন। ঋষাদের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা মনটা আনমনে চঞ্চল হয়ে উঠল। মন বলল পূরণ হবে সব স্বপ্ন, সব এক এক করে। এখন এটা পূরণ হচ্ছে, পরে নিশ্চয়ই ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকা, এরপরই ভালোবাসার মানুষের সাথে থাকার। ইভানকে ততদিন অপেক্ষা করবে তার জন্য, আর ঋষাদ, সে কি মুক্তি করে দেবে তাকে? মেহুইশ ভাবনার অতলে ডুবে যাচ্ছিল। সেই অতল থেকে টেনে তোলার জন্যই বুঝিয়ে নির্জন কেঁদে উঠল। শপিং শেষ হলে আর 1 সেকেন্ডও দেরি করতে চায়নি ঋষাদ, তাই দ্রুতই বাড়ি ফিরতে হলো। বাইরে বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট ডুবে একাকার।
শহরতলির রাস্তায় নিয়ন বাতির হলদে আলোয় বৃষ্টির ফোঁটা কি দারুণ লাগছিল। ফুরফুরে মনে এক চাপা কষ্ট, মেহুইশের চোখে যন্ত্রণার ছাপ। কাজকর্ম সব যেন মেহুইশের সাথেই শেষ হয়ে গেছে ইভানের। সকাল সন্ধ্যা মাইমুনা বেগমের কাছে হাত জোর করে এটা দিন যাচ্ছে। মিহাতটা মুখ পর্যন্ত খোলেনি। ইভান দিক বেদিক শূন্য মানুষের মতো উন্মাদ আচরণ করছে। বারবার শুধু মেহুইশের ঠিকানা চাইছে, কিন্তু কিছুতেই মাইমুনা মুখ খোলেননি। মেয়ের নতুন জীবন গোছানোর সংসার সামনে, সেটা কিছুতেই তিনি নষ্ট করতে চান না। আজও সন্ধ্যা থেকে ইভান বসে আছে মেহুইশের মায়ের কাছে। তিনি আজ আর কথাও বলছেন না। মিহাত পড়তে বসবে বলে নিজের ঘরে গিয়ে দৌড় দিয়েছে। 7টা 8টা 9টা করে 10টা যখন ঘড়ি কাটায়, তখন আর ইভান নিজেকে ঠিক রাখতে পারলো না। চিৎকার চেঁচামেচি শুরু করলো। এক পর্যায়ে মেহুইশের মায়ের ঘরের যেখানে ইভান বসেছিল, সেই খাটের কার্নিশে রাখা মেহুইশের ফটো ফ্রেমটা উঠিয়ে আছাড় মারলো। কাছের হওয়ায় মুহূর্তে ঝনাত করে ভেঙে গেল ফ্রেমটা। সেই কাছেই ইভান নিজের হাতে শিরা কাটলো। মাইমুনা ফ্রেম ভাঙার শব্দে রান্নাঘর থেকে বেরিয়েছিল। ইভানের হাতের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলেন। বাইরে বৃষ্টির তেজ কম, কিন্তু বাতাসে অনেক। কি করবেন না ভেবে পেয়ে ফোন নিয়ে মেহুইশের নতুন নাম্বারে ডায়াল করলেন এবং ওপাশে থেকে রিসিভ হতেই তিনি এক নাগারে বলে গেলেন ইভানের কথা শেষ হতেই ফট করে কল কেটে গেল। কিন্তু বিধি বাম, তিনি জানেনই না কথাগুলো কে শুনেছে। যাকে শোনাতে বলেছে আদৌ কি সে শুনেছে কিনা। রাতে খাবার টেবিলে আসতেই মেহুইশ অবাক হলো বেশ। টেবিল জুড়ে বরাবরের মতোই অনেক পদের খাবার, কিন্তু যেটুকু বোঝা গেল বেশিরভাগই মেহুইশের প্রিয় খাবার। চোখ ছানা ভরা একদম, এতগুলো প্রিয় খাবার একসাথে। কিন্তু তার প্রিয় খাবার এভাবে কেন? আর এ বাড়িতে কারো জানা নেই তার প্রিয় অপ্রিয় খাবার, নাকি ব্যাপারটা কাকতালীয়? তাতে আমার কি, আমি তো পেট পুরে খাবো এখন। মনে মনে এমনটাই ভাবছিল মেহুইশ। সে ভাবনার বন্দরে না ভিড়িয়ে রিশাদের আগমন। আলতো করে কাজ ছুঁয়ে ইশারা করলো বসতে এবং ম্যানার্স ফলো করে রিশাদ নিজে স্ত্রীর জন্য চেয়ার টেনে দিল নিঃশব্দে। আজ রিশাদের আচরণ মেহুইশের খুবই ভয়ঙ্কর লাগছে। ঝড়ের আগে থম মেরে থাকা আবহাওয়ার স্বরূপ। এতটা পরিবর্তন মেহুইশের দ্বিগুণ ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। তবু চুপচাপ বসে পড়লো চেয়ারে। পুরনো ডাইনিং স্পেসে নজর বুলিয়ে দেখলো একজন কাজের লোক পর্যন্ত নেই এখানে। কি আজব, অন্য সময় খেতে এলে দুজন মহিলা এপাশে ওপাশে উপস্থিত থাকে একের পর এক অর্ডার ফলো করে, অথচ আজ এত শুনশান ঘুমন্তপুরে লাগছে কেন? মেহুইশ খেয়াল করলো বাড়ি ফিরে আসার পর নির্জনকেও আর তার কাছে দেওয়া হয়নি। বরং রাইমা আজ বারবার বলছে নির্জন তার কাছেই থাকে। মেয়েটাও অনেক আদর করে একমাত্র ভাতিজিটাকে। আর সেই সৎ শাশুড়ি, উনি কোথায় আজ? রিহানকেও দেখা গেল না। রিশাদ প্লেট এগিয়ে দিল মেহুইশকে, পরে আবার সে প্লেট সরিয়ে বলল, কিছু মনে করো না, আমি নিজের হাতে খাইয়ে দেব তোমায়। খালি গলায় বিষম খেলো মেহুইশ। খাওয়ার আগেই গলায় কিছু আটকে গেল। কি আটকালো? ভয়। গত দুদিন সে বাড়ির যে আবহাওয়া দেখেছে, আজ তার সম্পূর্ণ বিপরীত। কারণ কি? খাবারে কি বিষ আছে? তাকে কি এই দানব আজ মেরে ফেলবে? যে থাপ্পড় সে মেরেছিল, এটাই কি তার প্রতিশোধ? মুভিতে এমন অনেক দেখেছে, বড়লোকের ছেলে মেয়েরা প্রতিশোধ নিতেই এমন আদর যত্ন করে। সেখানে এমনই বড় বড় ডুপ্লেক্স বাড়ি থাকে, এত চাকর বাকর থাকে, অথচ যখন নায়ক বা নায়িকাকে বিষ খাওয়ায় তখন কাউকে পাশে পাওয়া যায় না। হা করো। মেহুইশ যখন ভয়ে মুভির কাহিনী নিয়ে ভাবছিল, তখন রিশাদ খাবার মেখে তার মুখের সামনে ধরলো। সাদা ভাত, গরুর কষা মাংস, সাথে কাঁচা পেঁয়াজ আর কচি দেখে কাঁচা মরিচ প্লেটে। না চাইতেও জিভে পানি এলো মেহুইশের। এমন খাবার খেয়ে মরে গেলেও শান্তি। আহ, এত সুখ সে কই রাখবে? ভয় মনে তবু হা না করে উপায় নেই। রিশাদের চেহারাটা দারুণ। বাপের কোটি কোটি টাকার কারণেই হয়তো এত সুন্দর ফিটনেস। টাকা থাকলে নাকি বাঘের চোখও কেনা যায়। রিশাদের এই রূপ সৌন্দর্য হয়তো টাকার জোরেই। খেতে খেতে হাজারো ভাবনায় ভাসতে থাকে সে, আর রিশাদ চুপচাপ খাইয়ে দিতে লাগলো। মেহুইশের খাওয়া শেষ হতেই রিশাদ তাকে ঘরে যেতে বলল। সে নিজের খাওয়া হলে ঘরে আসবে। মেহুইশ চলে যেতেই খাওয়া ছেড়ে উঠে গেল রিশাদও। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল। ওপাশ থেকে কিছু বলতে রিশাদ বলল, যতটুকু খরচ লাগে দিয়ে দাও, ম্যানেজারকে বলে দিয়েছি। আর কালকের মধ্যে ওদেরও শিফট করো। আর কাকপক্ষীতেও যেন টের না পায় নতুন ঠিকানা। রাত যত বাড়ছে বৃষ্টিও তত বাড়ছে। বৃষ্টির ছাটে বারান্দা ভিজে চপচপে।
বেখেয়ালে পা পড়লেই পিছল খাবে ভাব। তবু মেহুইশের ইচ্ছে হলো একটু বারান্দায় দাঁড়াতে। নিজের বাড়িতে দুঘরের একটা ফ্ল্যাটে ঠিকঠাক পা ফেলার জায়গাটুকুও নেই, আর এখানে কি বিশাল বারান্দা, বাথরুম, আবার বাড়ির নিচেও কত বড় বাগান। ইস, মা আর মিহাদ যদি থাকতো পারতো এখানে। বৃষ্টিতে ভিজে গেছে পুরো শরীর। অসময়ের বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে, একটু শীত শীত লাগছে। মনের যত দুশ্চিন্তাকে এই বৃষ্টির জলে ধুয়ে মুছে একাকার করে দেওয়ার এক অসম্ভব ইচ্ছে জাগছে। সে ইচ্ছেকে পূরণ করতেই বুঝি মেহুইশ তার দুটো হাতই বারান্দার বাইরের দিকে বাড়িয়ে দিল। তখনই অনুভব হলো কোমর জুড়ে এক জোড়া শক্ত পুরুষালী উষ্ণ হাতের ছোঁয়া। এই ছোঁয়া বিশ্রী, এতে কামনার আভাস স্পষ্ট। দেহের ভেতর আত্মাটা খামচে ধরলো। দেহকে যেন এই মুহূর্তে কেউ টেনে হিঁচড়ে বের করে নিতে চাইছে তাকে। বৃষ্টি বাদলের রাতে হাসপাতালে ডাক্তারের খোঁজে কায়মকে বিরক্ত হয়ে ঘুরতে হচ্ছে। তার জীবনে যত গ্রহ আছে তার মধ্যে বিপজ্জনক গ্রহের নাম রিশাদ। প্রতি রাতেই তার একটা ফোন কল বরাদ্দ থাকে কায়ুমের ফোনে। যখনই সে একটু আয়েশ করতে চায় তখনই সে ফোন কল শনির দশা হয়ে সামনে দাঁড়ায়। আজও তাই। বৃষ্টির রাত ডিউটিও আজ দিনে ছিল। আবহাওয়ার সাথে মুড চেঞ্জ হয়ে গেছে। এই শীতল আবহাওয়ায় বইয়ের উষ্ণ আদরের বিকল্প আর কিছুই নেই। কিন্তু কায়ুমের 4 আঙ্গুলের কপালে এত সুখ কই? মন যখন আদর আদর করছে, রিশাদ তখন কল দিয়ে ঠিকানা দিল যত শীঘ্রই সম্ভব সেখানে পৌঁছে একজন রোগী হাসপাতালে নিতে হবে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।